রাজনীতিবিদ শেখ হাসিনার লাশ দিল্লিতে কফিনবন্দি, দিশেহারা আওয়ামী লীগ নেতাকর্মী। এবং সর্বশেষ জানাবো হাসিনার গোপন সিন্ধুকে পাওয়া 832 ভরি সোনা নিয়ে কর রেকর্ড ফাঁস। আমরা তো ভেসে আসা পরিবার না, আজকে আবার অগ্রণী ব্যাংকে তালা ভেঙেছে। কেন তালা ভাঙলো? চাবি তো আমার কাছে, আমি তো এখনো জীবিত আছি। আমি যেখানে এখনো জীবিত আছি আর মামলায় কেবল একটা রায় দিয়েছে, রায়ের সব ধাপ তো শেষ হয়নি, তার আগে কেন হাত দেবে? এটা তো ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যাংক ডাকাতি, সে লোক দিয়ে ব্যাংক ডাকাতি করছে, সেখান থেকে সব সোনা দাঁড়া বের করে এত ভরি। আমরা হ্যাঁ ভরি তো থাকবেই। সেখানে আমার দাদি, নানি, আমার মা, কামালের বিয়ে হয়েছে, কামালের বউয়ের গহনা, জামালের বউয়ের গহনা, এমনকি পুতুলের বিয়ের পরে তার কিছু গহনা সবই তো ওখানে রাখা ছিল। তা আমাদের তো ছিল গহনা, আমরা তো অস্বীকার করি না। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। আপনার কি কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, মাইগ্রেনের ব্যথায় জীবন অতিষ্ঠ, দীর্ঘদিনের প্যারালাইসিস ও অবসতা, চোখের সামনে যদি দেখেন আপনার কলিজার বাবা মা ব্যথায় কাতরাচ্ছে, তাহলে কি আর শান্ত থাকা সম্ভব? তাই আপনার প্রিয়জনদেরকে রক্ষা করুন সম্পূর্ণ অর্গানিক ও ন্যাচারাল বনৌষধি পেইন ফ্রি সেবনের মাধ্যমে। সারা দেশে পাচ্ছেন ফ্রি হোম ডেলিভারি ও ক্যাশ অন ডেলিভারি সুবিধা। বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। নির্বাসন থেকে কনক সারোয়ারের ইউটিউব চ্যানেলে বেশ কয়েকবার বলেছিলাম হাসিনার দৈহিক মৃত্যু নয়, বরং এই দানব শাসকের রাজনৈতিক মৃত্যু দেখার খুবই আকাঙ্ক্ষা। আবার 2024 সালের আগস্টের 5 তারিখে বিপ্লবের চূড়ান্ত সময় গণভবন ছেড়ে দিল্লিতে পালিয়ে গিয়ে শেখ হাসিনা তার রাজনৈতিক মৃত্যুর ঘণ্টা নিজে বাজিয়ে বিদায় দিয়েছিলেন। লক্ষণ সেন দুপুরের খাবার ফেলে আওয়ামী লীগের মার্কা নৌকায় করে পালিয়েছিলেন, আর হাসিনা পালালেন সৈন্য বহনকারী বিমানে চড়ে। লক্ষণ সেনের মতো হাসিনারও ভাগ্যে দুপুরের খাবার জোটেনি। চলমান মাসের 17 তারিখ গণহত্যার অপরাধে আদালতে বিচারক মৃত্যুদণ্ড ঘোষণা করলে মুজিব কন্যার রাজনৈতিক মৃত্যু ত্বরান্বিত হয়েছে। তবে ফ্যাসিস্ট শাসকের সেই প্রত্যাশিত মৃত্যু শেষ পর্যন্ত নিশ্চিত করেছেন শেখ হাসিনার নিজেই কর্মী সমর্থকরা। পাঠকরা হয়তো ভাবছেন ওরা আবার এখানে কি করলো? প্রশ্নের জবাবে আমাকে 2013 সালে ফিরতে হচ্ছে। সেই বছর ফেব্রুয়ারি মাসে মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে আইসিটি আদালত মৃত্যুদণ্ড ঘোষণা করলে এক ব্যাপক ও স্বতঃস্ফূর্ত আন্দোলনে সারা দেশ অচল হয়ে গিয়েছিল। 2 দিনে পুলিশের গুলিতে প্রাণ দিয়েছিলেন 150 জন বিক্ষোভকারী। অসংখ্য মানুষ গুলিতে, কাঁদানে গ্যাসে এবং লাঠিচার্জে আহত হয়েছিলেন। হতাহতরা সবাই কিন্তু জামাত ইসলামী দলের সমর্থক ছিলেন না। দলপথ নির্বিশেষে তারা কেবল দেলোয়ার হোসেন সাঈদীর প্রচণ্ড অনুরাগী ছিলেন। 40-এর অধিক জেলা প্রশাসক তৎকালীন ক্যাবিনেট সেক্রেটারিকে চিঠি লিখে জানিয়েছিলেন যে বিক্ষোভের তীব্রতায় তাদের জেলাগুলো সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। 3 দিনের প্রতিবাদে প্রায় সরকার পতনের মতো পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল। কক্সবাজারে বেড়াতে গিয়ে আটকে পড়া মানুষের উদ্ধারের জন্য চট্টগ্রাম থেকে জাহাজ পাঠাতে হয়েছিল, কারণ চট্টগ্রাম থেকে কক্সবাজারে হাওয়ে লাখো জনতার নিয়ন্ত্রণে ছিল। আমার মনে আছে কক্সবাজারে সে সময় আমার দেশের বিপুল পাঠকপ্রিয়তা থাকায় তাদের অনুরোধে আমি কয়েকদিন বিমানে কাগজ পাঠিয়েছিলাম। উপরের চিত্রের ঠিক বিপরীত দৃশ্য আমরা 17 নভেম্বর দেখেছি। হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণা হলে বাংলাদেশের অধিকাংশ জনগণ আনন্দে উদ্বেলিত হয়েছে। সর্বত্র মিষ্টি খাওয়ার ধুম পড়ে গিয়েছিল। বিচারপতি এবং আইসিটির প্রসিকিউটররা সবাই জাতীয় নায়ক বনে গিয়েছেন। তাদের বিষয়ে ইউটিউব কন্টেন্টগুলোতে মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে। আরও আশ্চর্যের বিষয়, হাসিনার দণ্ডের বিরুদ্ধে তার পূর্বপুরুষের দেশ গোপালগঞ্জে পর্যন্ত কোনো প্রতিবাদ হয়নি। ঠিক 50 বছর আগে হাসিনার বাবার পতনেও বাংলাদেশের মানুষ একইভাবে আনন্দ প্রকাশ করেছিল। সেদিনও গোপালগঞ্জে জানাজা পড়ার মানুষ খুঁজে পাওয়া যায়নি। আধুনিক কালের ফ্যাসিস্ট শাসক পতনের এই গৌরবজনক ইতিহাস বাংলাদেশের জনগণকে ভুলিয়ে দেওয়া কঠিন হবে। পলাতক হাসিনা এখনও শারীরিকভাবে সুস্থ থাকলেও রাজনীতিবিদ শেখ হাসিনার লাশটি প্রকৃতপক্ষে কফিনবন্দি হয়ে দিল্লিতে পড়ে আছে। সেই কফিনে শেষ পেরেক গেঁথে কবরস্থ কিংবা সৎকার করার দায়িত্ব মোদি দোভালের কাঁধে। বাংলাদেশে 15 বছর অঘোষিত উপনিবেশ শাসন চালানোর পর ভারত এখন মহা ফ্যাসাদে। এই অবস্থায় দক্ষিণ এশিয়ার স্বঘোষিত মালিক আণবিক শক্তিধর বিশাল দেশটির নীতি নির্ধারকরা কি করতে পারেন তার একটি সংক্ষিপ্ত পর্যালোচনা করছি। 1. বাংলাদেশের সঙ্গে বৈরিতা অব্যাহত রাখতে চাইলে ভারতের কট্টরপন্থী ডিপ স্টেট আগামী ফেব্রুয়ারি নির্বাচন বানচাল করার জন্য সর্বশক্তি নিয়োগ করতে পারে। আমাদের দেশের অভ্যন্তরে ভারতীয় গোয়েন্দাদের যতগুলো স্লিপার সেল আছে তার সবগুলোতে তারা এই সময় সক্রিয় করবে। কোনো কারণে নির্ধারিত সময়ে নির্বাচন না হলে দেশ যে অনিশ্চয়তার মধ্যে পড়বে, সেই পরিস্থিতি কাজে লাগিয়ে দিল্লি হাসিনার রাজনৈতিক পুনর্বাসনের চেষ্টা চালাতে পারে। মোদি, অমিত, দোভাল ট্রয়কার এই জাতীয় পরিকল্পনার সম্ভাবনা আমাদের হিসেবের মধ্যে রাখতে হবে। এই ষড়যন্ত্র যাতে সফল না হতে পারে সেজন্য সরকার এবং রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ কাজ করতে হবে।
বাংলাদেশের জনগণ দেশের সব রাজনৈতিক দলের কথা এবং কাজের অধিকতর দায়িত্বশীলতা প্রত্যাশা করে। নানা কারণে রাজনৈতিক দলগুলোর বিপ্লবোত্তর 15 মাসের কর্মকাণ্ডে দেশপ্রেমিক জনগণ হতাশ এবং বিরক্ত হচ্ছে। বিশেষ করে তাদের জবান আমাদের উপর জুলুম চালাচ্ছে। বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার অতি সাম্প্রতিক দিল্লি সফরকালে তার কাউন্টারপার্ট অজিত দোভালের সঙ্গে একাধিক মিটিং করে এসেছেন। তারা কি আলোচনা করছেন আমার জানা নেই। তবে চাণক্য নীতিতে বিশ্বাসী গোয়েন্দা ও কূটনীতিকদের প্রতিশ্রুতিতে অন্ধবিশ্বাস স্থাপন বিপজ্জনক হতে পারে। সব সম্ভাবনা আমলে নিয়ে ডক্টর ইউনূস ফেব্রুয়ারিতে একটি অবাধ ও ত্রুটিপূর্ণ নির্বাচন আয়োজনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করে ইতিহাসে স্থান করে নেবেন, এটি আমাদের প্রত্যাশা। 2. বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চাইলে ভারতীয় নীতি নির্ধারকরা আপাতত পরিস্থিতি চুপচাপ পর্যবেক্ষণ করে নির্বাচিত সরকারের ক্ষমতা গ্রহণের জন্য অপেক্ষা করতে পারেন। শুভেচ্ছার প্রদর্শন হিসেবে অজিত দোভাল ফেব্রুয়ারি পর্যন্ত শেখ হাসিনাকে মুখ বন্ধ রাখারও নির্দেশ দিতে পারেন। হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর ভারত কূটনৈতিক শিষ্টাচার বজায় রেখে যে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে তার ভাষা প্রথমবারের মতো বেশ সংযত। সেই বিবৃতিতে তারা কেবল অবগত হওয়ার কথা বলেছে। হাসিনার ভাগ্য বিপর্যয়ে কোনো রকম উদ্বেগ প্রকাশ করেনি। দেরিতে হলেও হয়তো ভারতের সুবৃদ্ধির উদ্বেগ হয়েছে। আমার ধারণা দিল্লি ইতোমধ্যে আমাদের রাজনৈতিক দলগুলোর সঙ্গে দেনদরবার শুরু করেছে। সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুসারে বাংলাদেশ সরকার পরিষ্কারভাবে ভারতকে জানিয়ে দিয়েছে যে আসন্ন নির্বাচন আওয়ামী লীগের অংশগ্রহণের কোনো রকম সুযোগ কিংবা সম্ভাবনা নেই। প্রফেসর ইউনূস নিজেও একাধিকবার কোনো রাগঢাক না করে পশ্চিমা দেশগুলোর সফররত মন্ত্রীদের একই কথা বলেছেন। আগামী নির্বাচনে জয়ী হয়ে যে দল সরকার গঠন করবে তারা আওয়ামী লীগের রাজনীতিতে পুনর্বাসনে দিল্লির চাপ কতটা মোকাবেলা করবে সেটি দেখার জন্য আমাদের কয়েক মাস অপেক্ষা করতে হবে। প্রফেসর ইউনূস এ ব্যাপারে দৃঢ়তার যে প্রশংসনীয় বেঞ্চ পার্ক রেখে যাচ্ছেন, আগামী সরকার সেখান থেকে সরে গেলে তাদের কঠিন রাজনৈতিক মাশুল চুকাতে হবে বলেই আমার ধারণা। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আত্মপরিচয় বলিয়ান আমাদের তরুণ প্রজন্ম ভারতীয় হেজেমনি এবং অভ্যন্তরীণ ফ্যাসিবাদ আর মানবে না। 3. ভারতের জন্য তৃতীয় বিকল্প হতে পারে কফিনবন্দির রাজনৈতিক লাশ শেখ হাসিনাকে অন্য কোনো দেশে চালান করে দেয়া। অবশ্য আমি জানি না মৃত্যুদণ্ডপ্রাপ্ত গণহত্যাকারীকে ভারত ছাড়া আর কোন দেশ আশ্রয় দিতে সম্মতি হবে কিনা। ভারতের মতো তাদের হাসিনাকে নিয়ে কোনো দায় নেই। শেখ হাসিনাকে প্রায় 50 বছর ব্যবহার করার পর তার জন্য একটি ব্যবস্থা করা ছাড়া ভারতের কোনো উপায় নেই। ভবিষ্যতে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলোতে দিল্লি তার আঞ্চলিক ভূ রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে হাসিনার মতো দালাল রাজনীতিবিদ সৃষ্টি করতে চাইলে আবৃত্ত এই বোঝা মোদিকে বহন করে যেতে হবে। স্মরণে রাখা দরকার যে শেখ হাসিনা 2014 সালের পর থেকে মোদি আশ্রয়ে থাকলেও এই দানবকে তৈরি প্রক্রিয়ায় ভারতীয় কংগ্রেস আদি এবং মূল ভূমিকা পালন করছে। সম্ভাবনা ক্ষীণ হলেও ভবিষ্যতে কখনো কংগ্রেস কেন্দ্রে ক্ষমতায় ফিরতে পারলে এবং ততদিন হাসিনা জীবিত থাকলে তার বিষয়ে দিল্লির সরকারি অবস্থানের কোনো পরিবর্তনের আশা আমরা করতে পারি না। 4. বাংলাদেশের বর্তমান অথবা আগামী সরকারের সঙ্গে ভারত সৃষ্ট বিরোধ নিষ্পত্তির জন্য দিল্লি হাসিনা ও তার পরিবারের সদস্য ব্যতীত ফ্যাসিস্ট সরকারের অন্যান্য দণ্ডপ্রাপ্ত আসামিকে ঢাকার কাছে প্রত্যাবর্ণের প্রস্তাব দিতে পারে। শেখ হাসিনা নিজেও অন্যদের রক্ষার ব্যাপারে তেমন একটি আগ্রহ না দেখালেও পারে। তার এরকম স্বার্থপর আচরণের একাধিক পূর্ব ইতিহাস রয়েছে। গত বছর 5 আগস্টের 2-1 দিন আগে শেখ হাসিনা পরিবারের সব সদস্যকে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার ব্যবস্থা করলেও গণহত্যা লুটপাটে জড়িত দলীয় সরকারি ব্যবসায়িক ও সাংস্কৃতিক সাঙ্গপাঙ্গদের কোনো কিছু না জানিয়েই ছোট বোন রেহানা এবং তার দেবর মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক সিদ্দিককে নিয়ে সেনা প্রহরাই দিল্লিতে পালিয়েছেন। এর আগেও 2007 সালে মঈন ফখরুদ্দিনের 1/11 সরকারের ক্ষমতা দখল করার পর হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। 1975 থেকে 1981 সাল পর্যন্ত তিনি ভারতেই ছিলেন। সংবাদ সম্মেলনে হাসিনা পালায় না বলে বড়াই করলেও শেখ হাসিনা সারা জীবন সুযোগ পেলেই পালিয়েছেন। সুতরাং ভারত সরকার কোনো তৃতীয় দেশে তার অজ্ঞাতবাসের ব্যবস্থা করলে এরাও ভারতে পলাতক কয়েক হাজার আওয়ামী লীগ খুনি ও লুটেরাকে ভাগ্যের হাতে সমর্পণ করে হাসিনার মেয়ে ও নাতনিকে নিয়ে পালাতে এক মুহূর্ত দেরি করবেন না। প্রতিবেশী সব রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতে ভারতের আদি চরিত্র। নেপালের সবচেয়ে পুরানো রাজনৈতিক দল নেপালি ন্যাশনাল কংগ্রেস 1947 সালের 25 জানুয়ারি ব্রিটিশ শাসনাধীন কলকাতায় জন্মলাভ করেছিল। দলের প্রতিষ্ঠাতা ছিলেন বিপি কৈরালা। তারপর ব্রিটিশরা উপমহাদেশ ত্যাগ করলে সুবর্ণ শমশের রানা সেই কলকাতাতেই 1948 সালে 4 আগস্ট নেপাল ডেমোক্রেটিক কংগ্রেস প্রতিষ্ঠা করেছিলেন।
এই দুই দল 1950 সালে 10 এপ্রিল মিলে গিয়ে নেপালি কংগ্রেস নামে পরিচিত হন এবং বিশ্বস্বর প্রসাদ কৈরালা যুক্ত দলের প্রথম প্রেসিডেন্ট হন। বাংলাদেশের আওয়ামী লীগের মতো নেপালি কংগ্রেসকেও জন্মবিধি দিল্লি নিয়ন্ত্রিত বিবেচনা করা হয়। তিব্বতের ধর্মগুরু এবং রাজনৈতিক নেতা দালাই লামা চীন সরকারের সঙ্গে বিরোধে জড়িয়ে 1959 সালের মার্চে রাজধানী লাসা থেকে পালিয়ে ভারতে চলে আসেন। সেই থেকে দালাই লামা ভারতেই আছেন। হিমালয়ের অপর রাজ্য ভুটানকে আজ পর্যন্ত ভারত প্রকৃত অর্থে স্বাধীন হতে দেয়নি। দেশটির পররাষ্ট্রনীতি এবং প্রতিরক্ষা ব্যবস্থা দিল্লি নিয়ন্ত্রণ করে। বাংলাদেশের অভ্যুদয় থেকে আমাদের রাজনীতিতে ভারতের হস্তক্ষেপের কথা সারা বিশ্ব জানে। 80 দশকে শ্রীলঙ্কা তামিল বিদ্রোহ ও সন্ত্রাসবাদ তৈরিতে ভারতের প্রত্যক্ষ ভূমিকা ছিল। 20 শতাব্দীর সবচেয়ে ভয়ঙ্কর সন্ত্রাসী সংগঠন তামিল টাইগার ভারতের মাটিতেই তৈরি হয়েছিল। ভারতের দক্ষিণের রাজ্য তামিলনাড়ুতে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তামিল টাইগার বিদ্রোহীদের আশ্রয় এবং প্রশিক্ষণের ব্যবস্থা করেছিল। আঞ্চলিক ভূ রাজনীতিতে কট্টরপন্থী ইন্দিরা গান্ধী সমগ্র দক্ষিণ এশিয়ার ভারতীয় হেজেমনি প্রতিষ্ঠার বাসনা লালন করতেন। ইতিহাসের এক নির্মম বিচারে ইন্দিরা গান্ধীর বড় ছেলে রাজীব গান্ধী 1991 সালে তামিলনাড়ুতেই এক জনসভায় অংশ নিতে গিয়ে তামিল বিদ্রোহীদের সন্ত্রাসী হামলায় নিহত হয়েছিল। ভারত 2 দশক ধরে তামিল টাইগারদের প্রয়োজনীয় অর্থ, অস্ত্র এবং কূটনৈতিক সহায়তা দিয়েছেন। তবে ভূরাজনৈতিক বিবেচনায় ভারতের স্বার্থবিরুদ্ধ হয় শ্রীলঙ্কা বিভক্ত করে দেশটির সংখ্যালঘু তামিলদের জন্য আলাদা রাষ্ট্র গঠনে ভারতীয় নীতি নির্ধারকদের বরাবর অনীহা ছিল। শ্রীলঙ্কার স্বাধীন তামিল রাষ্ট্র প্রতিষ্ঠা হলে তামিলনাড়ু রাজ্য ভারত থেকে বেরিয়ে গিয়ে সেই নতুন রাষ্ট্রের সঙ্গে পেলে ভারতের পাশে আরেকটি বিশাল ও শক্তিশালী রাষ্ট্রের জন্ম লাভের আশঙ্কা ছিল। ভারত তামিলদের ক্ষোভকে ব্যবহার করে শ্রীলঙ্কাকে বশীভূত করতে চেয়েছিল। শেষ পর্যন্ত শ্রীলঙ্কার সেনাবাহিনী 2009 সালে তামিল টাইগার বাহিনীকে পরাজিত এবং সুপ্রিম লিডার প্রভাকরণকে সপরিবারে হত্যা করলে ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্রে 20 বছরের রক্তক্ষয়ী গৃহযুদ্ধের অবসান ঘটে। দক্ষিণ এশিয়ার অধিকাংশ যুদ্ধবিগ্রহ, প্রাণ ও সম্পদহানি এবং অনৈক্যের জন্য ভারত এককভাবে দায়ী। আশা করি মহান জুলাই বিপ্লবে আমাদের নিরস্ত্র অথচ প্রবল সাহসী তরুণদের হাতে ভারতীয় আধিপত্যবাদের অপ্রত্যাশিত দর্শনীয় পরাজয় দেশটির নীতি নির্ধারকদের প্রভুত্ব বিস্তারের আদিম আকাঙ্ক্ষাকে খানিকটা হলেও প্রশমিত করবে। রাজনৈতিক বাস্তবতায় শেখ হাসিনা যে মৃত্যুবরণ করেছেন সেই সত্যিটা দিল্লি আর দেরি না করে মেনে নিলে পারস্পরিক সম্মানের ভিত্তিতে আমাদের দুই প্রতিবেশী ও স্বাধীন রাষ্ট্রের মধ্যে লাভজনক দ্বিপক্ষীয় সম্পর্কের সূচনা হতে পারে। দিল্লির শাসকদের সুবুদ্ধির উদয় হোক।